দেখেন কি বড় বুদ্ধ মূর্তি। এর দৈর্ঘ্য 100 ফুট, যা বাংলাদেশের সবচেয়ে বড় রিক্লাইনিং বুদ্ধা। এই হলো রামু কেন্দ্রীয় সীমা বিহার। এটি স্থাপিত হয় 1706 সালে। এটি দেশের বৃহত্তম নারকেল বাগান। উইকলি ট্রাভেলে স্বাগতম। আমরা গত পর্বে রামুর রাবার ফ্যাক্টরি দেখে ফ্যাক্টরির বাইরে থেকে লোকাল অটোতে এসেছি 1.3 কিলোমিটার দক্ষিণে, অর্থাৎ রামুর দিকে। এর নাম চা বাগান বাজার। ভাড়া জনপ্রতি 10 টাকা। যদিও এখন এখানে চা বাগান নেই, যা রামু থেকে 2.3 কিলোমিটার উত্তরে। ভাড়া জনপ্রতি 20 টাকা। এখান থেকে 650 মিটার পশ্চিমে হেঁটে গেলেই ডান দিকে পাবেন ভুবন শান্তি 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। এই ভুবন শান্তি বিহারটি 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সিঁড়ির নিচে জুতা খুলে উপরে উঠতে হবে। সিদ্ধার্থ গৌতম, যাকে শুধু বুদ্ধ বলা হয়। বুদ্ধের জন্ম মৃত্যুর সঠিক সময় জানা নেই, তবে বুদ্ধ 80 বছর বেঁচে ছিলেন, এটা অনেকেই একমত। কখনো বুদ্ধের জীবনকাল খ্রিস্টপূর্ব 624 থেকে 544 ধরা হয় এবং শ্রীলঙ্কা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি গৃহীত তারিখ। অন্যদিকে বেশিরভাগ পণ্ডিত বুদ্ধের জীবনকাল খ্রিস্টপূর্ব 566 থেকে 486 বলে মনে করেন। তবে ভারতীয় উৎস এবং চীনা ও তিব্বতী অনুবাদ থেকে প্রাপ্ত বুদ্ধের জীবনকাল আরও পরে, খ্রিস্টপূর্ব 448 থেকে 368 বলেও উল্লেখ করা হয়েছে। বুদ্ধের জন্মদিনকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়, কারণ বিশ্বাস করা হয় যে তিনি পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন। বৌদ্ধ কিংবদন্তি অনুসারে তিনি নেপালের লুম্বিনীতে শাক্য বংশের রাজকীয় পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু একজন সন্ন্যাসী হিসেবে জীবনযাপন করার জন্য তার গৃহজীবন ত্যাগ করেছিলেন। বৌদ্ধ ধর্মানুসারে তিনি ভারতের উত্তরপ্রদেশের কুশীনগর জেলায় মৃত্যুবরণ করেন। দেখেন কি বড় বুদ্ধ মূর্তি। আশি বছর বয়সে বুদ্ধ মারা যান। বুদ্ধের এই ভঙ্গিকে হেলান দেয়া বুদ্ধা বা রিক্লাইনিং বুদ্ধা বলা হয়। এই মূর্তিটি বুদ্ধের একটি প্রতিমূর্তি হিসেবে নির্মিত হয়েছিল। এখানে বোঝানো হয়েছে বুদ্ধ পরলোকে যাওয়ার ঠিক আগে তার প্রতিমূর্তি তার পাশে এভাবেই শুয়েছিলেন, শান্ত ও সন্তুষ্ট অভিব্যক্তিতে। মূর্তিটি তার মৃত্যুর স্মরণে নির্মিত হয়েছিল। বুদ্ধকে ডান কাত হয়ে শুয়ে থাকতে দেখা যায় এবং তার মাথাটি ডান হাত দিয়ে তুলে রাখা, হাত বালিশের উপরে রাখা। এই মূর্তিটি 2002 সালে নির্মিত হয়েছিল। এর দৈর্ঘ্য 100 ফুট, যা বাংলাদেশের সবচেয়ে বড় রিক্লাইনিং বুদ্ধা। এই ঘরটিতে এখানে মন্দির ও উপরে পূজারীরা থাকেন। এখানে বসার স্টাইলটিকে ভূমি স্পর্শ মুদ্রা বলে, অর্থ পৃথিবী স্পর্শ করা, এবং এর অর্থ পৃথিবীকে সাক্ষী হিসেবে আহ্বান করা। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই মুদ্রাকে মার বিজয় মুদ্রা নামেও পরিচিত, অর্থাৎ মন্দিরের উপর জয়লাভ। প্রাচীন ধর্মগ্রন্থ পালি ক্যানন অনুসারে এই মুদ্রাতেই সিদ্ধার্থ গৌতম সম্পূর্ণ অতুলনীয় জ্ঞান অর্জন করেছিলেন এবং এইভাবে বুদ্ধ হয়েছিলেন। উপরে আসলে প্রবেশ নিষেধ, তবুও চলেন একটু দেখাই। এখানে থাকার ঘর আর একটি পূজার মূর্তি রয়েছে।
সিঁড়ির দুই পাশেই অসংখ্য বুদ্ধদের মূর্তি রয়েছে। আমরা এখান থেকে বের হয়ে মেইন রোড থেকে অটোতে আবার রামু যাব। আমরা চলে এসেছি রামু। ওই যে দেখেন বাস স্ট্যান্ড মোড় বা চৌমোহনী নিপকলম চত্বর। গত পর্বে যেখানে আমরা কক্সবাজার থেকে রামু এসেছিলাম, আর বাম দিকে বা পূর্ব দিকের গলি দিয়ে কানারাজার গুহায় গিয়েছিলাম। এখন ডান দিকে 250 মিটার হেঁটে যাব সীমা বিহার দেখতে। এই হলো রামু কেন্দ্রীয় সীমা বিহার। এটি স্থাপিত হয় 1706 সালে। ঢুকতেই বাম পাশে বুদ্ধের পিছনে যে বহুমাথাযুক্ত সাপ দেখছেন, এর নাম মুচিলিন্ডা। এর আরও উচ্চারণ হতে পারে, যেমন মুচালিন্ডা, মুকালিন্ডা। যাই হোক, মুচিলিন্ডাকে প্রায়ই বুদ্ধের নিচে কুণ্ডলীকৃত বহুমাথাযুক্ত সাপ হিসেবে চিত্রিত করা হয়, সাধারণত 5, 7 অথবা 9 মাথা সহ। বলা হয় যে গৌতম বুদ্ধ বোধি বৃক্ষের নিচে ধ্যান শুরু করার 6 সপ্তাহ পরে 7 দিনের জন্য আকাশ অন্ধকার হয়ে যায় এবং এক বিরাট বৃষ্টিপাত হয়। যাই হোক, সর্পরাজ মুচিলিন্ডা পৃথিবীর নিচে থেকে এসে তার ফণা দিয়ে ঝড় থেকে বুদ্ধাকে রক্ষা করে। যখন মহাঝড় কেটে যায় তখন সর্পরাজ মানব রূপ ধারণ করে, বুদ্ধের সামনে প্রণাম করে তার জায়গায় ফিরে যায়। মুচিলিন্ডার প্রথম বিদ্যমান শিল্পকর্মটি ইন্ডিয়ার মহারাষ্ট্রের পাউনি শহরে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর একটি স্তূপ থেকে পাওয়া যায়, যেখানে নাগকে 5টি মাথা বিশিষ্ট এবং বুদ্ধের খালি আসন পাহারা দেওয়ার জন্য চিত্রিত করা হয়েছে। আসলে মুচিলিন্ডার মতো কোনো আসল সাপের একাধিক মাথা নেই। যদিও 2 মাথাওয়ালা সাপ দেখা যায়, তাও অত্যন্ত বিরল প্রজাতি। কিন্তু বাস্তবে এই ধরনের সাপ পৃথিবীতে নেই বা কখনো ছিল বলে রেকর্ড নেই। এখানে দেখা যাচ্ছে স্ট্যান্ডিং বুদ্ধা। এটা হলো প্যাগোডা। বৌদ্ধ ধর্মে প্যাগোডাগুলি পবিত্র কাঠামো হিসেবে তাৎপর্যপূর্ণ, যা মূলত রেলিক এবং ধর্মগ্রন্থ রাখার জন্য তৈরি করা হয়েছিল এবং ভারতীয় স্তূপা থেকে উদ্ভব হয়েছিল, যা আধ্যাত্মিক বিকাশ এবং জ্ঞান অর্জনের প্রতীক হিসেবে কাজ করে। এই প্যাগোডার নিচে একটা মূর্তি আছে, সিটিং বুদ্ধা। বসার এই স্টাইলকে ভূমি স্পর্শ মুদ্রা বলে, যা এই পর্বে আগে বলেছি। এখানে আছে সিটেড বুদ্ধা, যে ভঙ্গিতে বুদ্ধকে প্রায়শই চিত্রিত করা হয়। ক্রস-লেগড ভঙ্গিতে বসে আছে। এই ভঙ্গিতে বুদ্ধ তার অনেক শিক্ষা দিয়েছিলেন এবং এটি হলো ধ্যানের ভঙ্গি। বসে একমাত্র আপনি গভীর একাগ্রতা বিকাশ করতে পারেন। তার পেছনেই আছে অসংখ্য বুদ্ধদের মূর্তি। সীমা বিহার দেখে আমরা চলে আসলাম চৌমোহনী নিপকলম চত্বর। এখান থেকে উত্তরের সব টুরিস্ট স্পট দেখে ফেলেছি। এখন যাব দক্ষিণে।
দক্ষিণের কয়েকটি স্পটের মধ্যে সবশেষ স্পটটি হলো নারকেল বাগান। সেখানে আগে যাব। এখান থেকে অটো ভাড়া জনপ্রতি 20 টাকা, দূরত্ব 5 কিলোমিটার। এই বাগানটি বাংলাদেশ আর্মি দ্বারা নিয়ন্ত্রিত, সো একদম সেফ। গেটে আর্মি থাকে, বললেই ঢুকতে দিবে, একদম ফ্রি। সারা দেশে উন্নত জাতের নারকেল বীজ সরবরাহের জন্য 1982 সালে রামু উপজেলার রাজারকুলে 250 একর জমির উপর আইসোলেটেড নারকেল বীজ বাগান গড়ে তোলার উদ্যোগ নেয়। প্রাথমিকভাবে এ বাগানে শ্রীলঙ্কান টোল ও মালয়েশিয়ান ডোয়ার্ফ জাতের 14,000 চারা লাগানো হয়। কিন্তু উৎপাদনে আসতে না আসতেই 1991 সালের প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাগানটি। নষ্ট হয়ে যায় বাগানের বেশিরভাগ গাছ। পরবর্তীতে দীর্ঘ সময় বন্ধ থাকায় এই বাগান পরিত্যক্ত বাগানে পরিণত হয়। 2009 সালে এই বাগানটিকে আবার নতুন করে সাজানো হয়। এটি দেশের বৃহত্তম নারকেল বাগান। মূলত 250 একর জমির মধ্যে 10 একর নার্সারি আর 180 একর নারকেলের মাতৃবাগান রয়েছে। বর্তমানে মাতৃবাগানের অভ্যন্তরে খালি জায়গায় উন্নত জাতের লেবু, আম, কলা, মাল্টা, লিচু, ড্রাগন সহ বিভিন্ন ধরনের ফলের বাগানও করা হয়েছে। গাছ থেকে নারকেল বীজ সংগ্রহ করার পর সেগুলোকে বাছাই করা হয়। যেগুলো বীজের উপযুক্ত সেগুলো বসানো হয় নার্সারিতে। নার্সারিতে বসানোর 10 থেকে 11 মাসের মধ্যে চারায় পরিণত হয়। এই বাগানে যোগ হয়েছে ভিয়েতনাম থেকে অপিয়ন বাইট নামের নারকেল চারা। এই প্রজাতির নারকেল গাছ মাত্র 3 থেকে 4 বছরের মধ্যে ফলন দেবে, যেখানে সাধারণ নারকেল গাছ 8 থেকে 10 বছরের মধ্যে ফলন দেয়। জানা যায় যে বাগানে প্রায় 15,000 রানিং ফ্রুট সীমানার প্রাচীর নির্মাণ করা হয়েছে। 3,000 পুরানো গাছের সাথে কয়েক বছরে নতুন করে আরও 15,000 চারা রোপণ করা হয়েছে। এ বাগান থেকে বছরে 90 থেকে 1 লাখ নারকেল এবং 16 থেকে 20,000 চারা উৎপাদন হচ্ছে। বাগানটি পুরোপুরি উৎপাদনে আসলে প্রতি বছর এ বাগান থেকে 12 থেকে 15 লাখ উন্নত জাতের নারকেল চারা উৎপাদন করা সম্ভব হবে, যা কিনা সারা দেশে চাহিদা পূরণ করা সম্ভব হবে। পাশাপাশি বীজ এবং নারকেল বিক্রি করে বছরে রাজস্ব আয় হবে কোটি টাকার উপরে। তবে এর জন্য অর্থ ও জনবল সংকট কমিয়ে আনতে হবে, বন্ধ করতে হবে বন্য হাতির উৎপাত। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট পর্বে আমরা এখান থেকে যাব রামুর রামকোট বৌদ্ধ বিহার। সে পর্যন্ত ভালো থাকবেন।